আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ের এমসিকিউ এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই অধ্যায় থেকে আহ, বিগত সালে এসেছে এবং বিভিন্ন স্কুলে এসেছে এমন গুরুত্বপূর্ণ 8টি এমসিকিউ করবো। আমরা প্রথম ক্লাসেও 8টি এমসিকিউ করেছি এবং বলেছিলাম যে আমরা টোটাল 3টি ক্লাস করব এই অধ্যায় থেকে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটিতে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এই বারবার দেখো, প্রথম ক্লাসেও কিন্তু আমরা মোটামুটি 4-5টা অঙ্ক করেছি মূলদ অমূলদ দিয়ে। এই এই আজকের ক্লাসেও আমরা কয়েকটা অঙ্ক করব মূলদ অমূলদ দিয়ে। কেন মূলদ অমূলদ নিয়ে আমরা বেশি অঙ্ক করতেছি? কারণ হচ্ছে তোমরা বিগত সালের বিভিন্ন স্কুলের এবং বিভিন্ন বোর্ডের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো, দেখবা এই মূলদ অমূলদ থেকে প্রচুর প্রচুর অঙ্ক এসেছে। মানে এই অধ্যায় থেকে সাধারণত বোর্ডের কমনলি একটা কোশ্চেন থাকেই, এবং এই মূলদ অমূলদ থেকে বেশি কোশ্চেন এসেছে। কি করেছে, এই যে সংখ্যাগুলা শুধু চেঞ্জ করছে, চাইছে নিচের কোনটি মূলদ সংখ্যা অথবা নিচের কোনটি অমূলদ সংখ্যা। এই অপশনগুলো চেঞ্জ হয়েছে। এই অপশনগুলো কতভাবে আসতে পারে আমরা এই মূলদ অমূলদ দিয়ে সেইগুলাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে অপশনগুলো কত ধরনের আসতে পারে। তোমরা যদি এই অপশনগুলো কত ধরনের আসতে পারে বুঝতে পারো, তাহলে কিন্তু নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা মিস করবে না, অবশ্যই একেবারে চোখের নিমিষে অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে আমাদের বলছে কি নিচের কোনটি মূলদ সংখ্যা। এবং আমরা গত ক্লাসে যে মূলদ অমূলদের আহ, অঙ্কগুলা করেছি, সেগুলা কিন্তু সবগুলাই ছিল পূর্ণ সংখ্যার বর্গমূল। এখানে কিন্তু আমাদের দেখো দিয়েছে ভগ্নাংশ সংখ্যার বর্গমূল। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটি মূলদ হবে অথবা কোনটি অমূলদ হবে? বোঝার উপায় হচ্ছে, যেই সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা, মানে দশমিক সংখ্যা, ধরো এটা দশমিক সংখ্যা, তুমি বলতে পারো এখানে তো আর পূর্ণ সংখ্যা পাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই দশমিক সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু যেই দশমিক সংখ্যার বর্গমূল করা যাবে, বর্গমূল করলে এই মানটা সসীম দশমিক হবে, তার মানে সীমাবদ্ধ দশমিক মান হবে, অসীম দশমিক হবে না, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা হবে। এখন এই যে 4টা অপশন দিয়েছে, 4টা অপশনে তুমি ক্যালকুলেটরে সহজেই মান বের করতে পারো। মান বের করে দেখতে পারো যে কোনটির মান সীমাবদ্ধ, মানে অসীম না, সেটাই হবে মূলদ সংখ্যা। কিন্তু ক্যালকুলেটর ছাড়া তুমি চোখের দেখাতে কিভাবে বুঝবা? প্রথম যে বোঝার সিস্টেম সেটা হচ্ছে, তোমার দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার পরে যদি তুমি বর্গমূল করতে যাও এবং সেটা যদি বর্গমূলকৃত সংখ্যা হয়, তাহলে সেই অঙ্কগুলা, তার মানে দশমিকের পরে অঙ্কগুলা থাকবে জোড় সংখ্যক। দশমিকের পরে অঙ্ক থাকবে জোড় সংখ্যক। তাহলে দেখো, দশমিকের পরে এখানে অঙ্ক আসছে কয়টি? একটি। অঙ্ক বলো বা সংখ্যা বলো যাই বলো, একটা আসছে, 4 আসছে। তাহলে এটাকে যদি তুমি বর্গমূল করো, তাহলে তুমি সসীম দশমিক পাবা না, এটা হবে অসীম দশমিক। ওকে, এর ক্ষেত্রে কি হবে দেখো, দশমিকের পরে একটা সংখ্যা আসছে বিজোড় সংখ্যক, তাহলে এটাও অসীম দশমিক পাবা, তার মানে এটি একটু অমূলদ সংখ্যা হবে। ওকে, অপশন গ তে দেখো, এরপরে পাইছো কি জোড় সংখ্যক পেয়ে গেছো, তাহলে তুমি বুঝে ফেললে যে এটাই হবে কাঙ্ক্ষিত সেই মূলদ সংখ্যা। কারণ এটাকে যদি আমি বর্গমূল করি, তাহলে এটা সসীম দশমিক ভগ্নাংশ আসবে, তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, ঘতে দেখো দশমিকের পরে 3টা সংখ্যা আসছে বা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসছে, তার মানে এটা বিজোড় সংখ্যক আসছে, তাই না সংখ্যা? তাহলে এটাও তোমার সসীম দশমিক ভগ্নাংশ হবে না, এর বর্গমূল করলে এটা হবে অসীম দশমিক। তাহলে আশা করি তোমরা চোখের দেখাই বুঝতে পারছো যে কোনটি মূলদ সংখ্যা হবে। ওকে, এবার আরেকটা বৈশিষ্ট্য আমি দেখাই, সেটা হচ্ছে এখন ধরো এখানে জোড়ায় জোড়ায় সবগুলাই ধরো জোড়ায় আছে, সে ধরো অপশন আছে, আমি একটু নিচে দেখাই। অপশন ক তে ধরো আছে 0.05, ধরো খতে আছে 0.06, গতে আছে 0.07, আর ঘতে আছে 0.09। এখন কথা হচ্ছে, আমি তোমাদের বলছি যে যদি বর্গমূলের ভিতরে ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে কোনটি মূলদ হবে, এটা বোঝার উপায় হচ্ছে এই দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে এরা জোড়ায় জোড়ায় থাকবে, জোড় সংখ্যক সংখ্যা থাকবে। তবে দেখো, দুইটা আছে জোড় সংখ্যক সংখ্যা, দশমিকের পরে দুইটা আছে জোড় সংখ্যক সংখ্যা, দশমিকের পরে দুইটা আছে, এটাও
জোড় সংখ্যক সংখ্যা। এটাও দেখো দশমিকের পরে দুইটা আছে, তার মানে জোড় সংখ্যক সংখ্যা আছে। তাহলে চারটেই কি অ্যান্সার হবে? তার মানে চারটে কি মূলদ সংখ্যা হবে? না। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা থাকবে। ওকে, তাহলে এই প্রথম ক্রাইটেরিয়া চারটাই মেনটেন করেছে। এরপরে ক্রাইটেরিয়া কি? এরপরে দেখতে হবে যদি অপশন এরকম একাধিক পাওয়া গেছে তখন আমার দ্বিতীয়টাই যেতে হবে। দ্বিতীয় শর্ত কি? পূর্ণ সংখ্যা যেটা দেওয়া থাকবে, তার মানে শূন্য বাদে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। এখানে কি আছে দেখো, 5। 5 কি পূর্ণবর্গ সংখ্যা? না। এখানে আছে কি 6। 6 কি পূর্ণবর্গ সংখ্যা? না। এখানে আছে কি 7। 7 কি পূর্ণবর্গ সংখ্যা? না। এখানে আছে কি 9। 9 কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ। 9 কে বর্গমূল করলে আমি পাবো 3। তাহলে দুইটা ক্রাইটেরিয়াই মেনটেন করেছে কে? ঘ। তাহলে অ্যান্সার হবে ঘ। তাহলে দেখো এর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এটা আমরা প্রথম ক্রাইটেরিয়াতেই মিলে গেছে, কারণ দশমিকের পরে সংখ্যা আছে জোড়া বা জোড় সংখ্যক। তাহলে এটা কিন্তু প্রথমেই মিলে গেছে, বাকিগুলাই সবগুলাই বেজোড় সংখ্যক ছিল। কিন্তু যদি কখনো এরকম হয়, ধরো অপশনটা এরকম আসতে পারতো, ধরো আসছে 0.0025 সে 0.0019, 0.0026, 0.0037। দেখো এই যে চারটা অপশন দিয়েছে, চারটা অপশনেই কিন্তু দশমিকের পরে দেখো জোড় সংখ্যক সংখ্যা আছে, মানে 2 আর 2 চারটা আছে, এখানেও চারটা আছে, এখানেও চারটা আছে, এখানেও চারটা আছে। তার মানে চারটি কিন্তু প্রথম ক্রাইটেরিয়া মেনটেন করেছে, প্রথম সত্য। দ্বিতীয় সত্য কি? যে সংখ্যা দেওয়া থাকবে শূন্য বাদে, ওই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। এই 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ 25 কে বর্গমূল করলে 5 পাবো, তাহলে নিঃসন্দেহে এটা একটি মূলদ সংখ্যা। কিন্তু 19 কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না, 26 কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না, 37 কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে কিন্তু আমরা বুঝে ফেললাম এখানে পূর্ণবর্গ সংখ্যা যেহেতু এটাই হচ্ছে, তাহলে এটাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে কিন্তু মূলদ সংখ্যার যে দশমিকের ভিতরে যদি কোনো বর্গমূল থাকে, সরি বর্গমূলের ভিতরে যদি কোনো দশমিক সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমরা বুঝে ফেললাম যে কোনটি মূলদ সংখ্যা হবে, কোনটি মূলদ সংখ্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমি আরেকটা প্রসেস দেখাই। এই প্রসেসটা হচ্ছে প্রথমে আমাকে দশমিক সংখ্যাটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। কিভাবে করতে হয় আর তোমরা জানো, দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়, ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়। কতে আমাদের বলছে কি 0.04, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.04, তার মানে পূর্ণ সংখ্যা উপরে যায় আর নিচে আছে কি দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকে সেই কয়টা শূন্য, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4/10। দেখো যদি কাটাকাটি করি তাহলে থাকবে 2 দিয়ে 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তার মানে এটা থাকবে 2/5। দেখো তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, কারণ কি 2 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল কি হয়? অমূলদ সংখ্যা হয়। উপরেরটা অমূলদ সংখ্যা, নিচেরটাও অমূলদ সংখ্যা, তাহলে পুরো সংখ্যাটাই কি হচ্ছে? অমূলদ সংখ্যা হচ্ছে। সেই সেন্সেও কিন্তু এটি অমূলদ সংখ্যা। ওকে, আমরা যদি খ নম্বরটি দেখি, খ নম্বরে একইভাবে আমাদের বলছে কি 0.9, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি আসবে কি 9/10। দেখো এটা কি কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কাটাকাটি করা যাচ্ছে না, আমরা 9 কে ভাগ করতে পারি, এই সরি বর্গমূল করলে আসবে 3, কিন্তু 10 কে আর বর্গমূল করা যাচ্ছে না। একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা, গুণ ভাগ যোগ বিয়োগ যে আকারেই থাক সেটা হবে অমূলদ সংখ্যা, তাহলে এটাও সেই সেন্সে অমূলদ সংখ্যা। ওকে, আমরা এবার গটা দেখি। গ নম্বরে আমাদের ছিল কি 0.04। ওকে, প্রথমে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যা লিখতে হবে, পুরো সংখ্যা, পুরো সংখ্যাটি কি 4, এর নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য, দশমিকের পরে সংখ্যা আছে দুইটা, দুইটা শূন্য, তাহলে দেখো একে যদি আমি কাটাকাটি করি 4 কে 4, 4 25, 100, 1/25। 1 কে বর্গমূল করলে 1, 25 কে বর্গমূল করলে 5। তাহলে দেখো আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত পাইছি, তাই না? তাহলে এটি অবশ্যই একটি মূলদ সংখ্যা।
এই দেখো সেই মূলদ সংখ্যা। ওকে, এই যে বাকি যে ঘটা আছে, তাহলে তোমরা এই ঘর অ্যান্সারটাও সেম এইভাবে করবা, ঘর অ্যান্সারটা করে দেখবা যে কোন সেন্সে এটা অমূলদ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি কিন্তু এই একটা অঙ্ক দিয়ে তোমাদের 2-3 প্রকারের অঙ্ক শিখাই ফেলছি অলরেডি, এবং কেন হয়েছে এটা, মূলদ কেন হয়েছে, এটা কেন মূলদ হয়েছে, এটা দুইটা দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ডিটেলস আলোচনার উৎস মানে প্রয়োজনীয়তা এটাই, সেটা হচ্ছে যে আমরা সবাই বেসিক নিয়ে কথা বলি। আমরা বলি যে আমার সন্তানের বেসিক ভালো হচ্ছে না, অথবা আমরা টিচাররা বলি যে স্টুডেন্টের বেস ভালো না। আসলে বেস বা বেসিক বলতে আমরা কি বুঝি? বেস বা বেসিক হচ্ছে এটাই যে একটা অঙ্ক এটা হয়েছে অথবা হয়নি, এটা কেন হয়েছে আর এটা কেন হয়নি। ধরো একটা সূত্র আমরা লিখি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান টু, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেন a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে, এইটা যখন তুমি জানবা তখন তুমি বুঝতে পারবা যে আমার বেসিক, এই বিষয়ে আমার বেসটা পরিপূর্ণ হয়েছে। আমাদের আলোচনার বিষয় কিন্তু এই জন্যই আমরা এই ডিটেলস আলোচনা করি, যে বেসিকটা যেন ভালো হয়, তুমি যেন বুঝতে পারো যে এই অঙ্কটা কেন হয়েছে, মূলদ সংখ্যা এইগুলো কেন মূলদ হলো না, এই জন্যই আমরা এত আলোচনা করলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, আমরা তাহলে বুঝলাম 1 নম্বরটা নিচে কোনটি মূলদ সংখ্যা, কেন হলো এটি। এরপরে আমাদের বলছে কি 1.4231 কেমন সংখ্যা, এখানে আবার টুর উপরে এবং ওয়ানের উপরে তোমার হচ্ছে পৌনঃপুনিক দিয়েছে, তার মানে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এটা কেমন সংখ্যা? আমরা জানি আবৃত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা, তাহলে এটা কি হবে? মূলদ সংখ্যা হবে। ওকে, এটা মূলদ সংখ্যা কেন হয় সেটা কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি, আমি তবু এখানে একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। এটা মূলদ সংখ্যা কেন হয়, দেখো এটাকে আবৃত দশমিক ভগ্নাংশকে তুমি যদি সাধারণ ভগ্নাংশে পরিণত করো, তাহলে আমাদের সংখ্যাটি ছিল কি 1.4231। আমাদের নিয়মটা কি, পুরো সংখ্যা লিখতে হয়, তাহলে পুরো সংখ্যা লেখো তুমি, এখানে দশমিক পৌনঃপুনিক কিছুই আসবে না, তাহলে 14,231 লিখলাম, বিয়োগ হয় কি পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা, বিয়োগ হচ্ছে 14, ডিভাইডেড ভাগ হয় কি যে কটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক আছে 3টি সংখ্যার উপরে। আচ্ছা, আর পৌনঃপুনিকের আগে দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য, তাহলে শূন্য হচ্ছে একটা, বিয়োগ করো, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে 1 হলে। ওকে, 2 করতে 2, 4 করতে 4, 1 করতে 1, নিচে 9 9 9 0। দেখো মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি, কোন সংখ্যাকে যদি তুমি পি বাই কিউ আকারে লিখতে পারো সেটি হচ্ছে মূলদ সংখ্যা, তার মানে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে লেখা যায়। তুমি দেখো তো এটা দুটি পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা এ একটা পূর্ণ সংখ্যা আমরা অনুপাত রূপে প্রকাশ করতে পারছি, তাহলে এটা নিঃসন্দেহে একটি মূলদ সংখ্যা। তাহলে এই জন্যই আমরা বলি যে আবৃত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা হয়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন তোমরা বলতে পারতে যে আচ্ছা এখানে তো আবৃত ভগ্নাংশও আছে, এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ না? আবৃত ভগ্নাংশ বলছে না এটা, তাহলে আমরা অ্যান্সার এটা না দিয়ে আমরা কেন মূলদ দিলাম? এখন স্পেসিফিক আমি ধরো তুমি বিদেশে গেছো, সে বিদেশে গেছো, যে তোমাদের যখন জিজ্ঞেস করা হয় তোমার বাসা কোথায়, ধরো আমরা 10টা কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ গেছে একটা মিটিং এ, 10টা দেশ থেকে, তখন আমি যদি বলি আমার বাসা যশোর, সে বা আমার বাসা ঢাকা, বা আমার বাসা সিলেট, বা আমার বাসা ধরো সিলেটের একটা উপজেলা, ধরো আমি বললাম আমার বাসা সুনামগঞ্জ, সে কি চিনবে? সুনামগঞ্জ নাও চিনতে পারে, কারণ সে তো বাংলাদেশের সব উপজেলা চিনে না বা সব জেলা সে চিনে না। কিন্তু তুমি যদি বলো যে বাংলাদেশ এক কথায়, তাহলে কি সে চিনে ফেললো যে বাংলাদেশ নামে একটা দেশ আছে। তোমাকে চেনানোর জন্য, একে চেনানোর জন্য এই ধরনের সংখ্যা আসলে মূলত কোন সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত, মূলদ সংখ্যার মধ্যে, এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে মূলদ সংখ্যা। যদি এখানে অপশনে মূলদ না থাকতো, আমি আবার বলি অপশনে মূলদ না থাকতো, তখন আমরা এখানে আসতাম আবৃত দশমিক ভগ্নাংশে। যেহেতু মূলদ সংখ্যা এখানে অপশনে আছে, এই জন্য এটা হবে আবৃত দশমিক, সরি এই জন্য এটা হবে মূলদ সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, এরপরে 3 আমাদের বলছে শূন্য কোন ধরনের সংখ্যা। আমরা জানি শূন্য একটি পূর্ণ সংখ্যা,
তাই না? স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য কোনো ধনাত্মক সংখ্যা নয়, শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য হচ্ছে, এখানে অপশনে কি কি আছে দেখো, অমূলদ সংখ্যা হবে না, কারণ পূর্ণ সংখ্যা যেহেতু, কোনো পূর্ণ সংখ্যা অমূলদ সংখ্যা হয় না। তারপরে অপশন গ তে কি, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাও হচ্ছে না, কারণ কি, স্বাভাবিক সংখ্যা হইতে গেলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হয়, শূন্য পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক সংখ্যা নয়। ওকে, উপরে সবকটি তো হবেই না, যেহেতু এই দুইটা কাটা, বাকি থাকলো কি মূলদ, যেহেতু একটি পূর্ণ সংখ্যা অবশ্যই এটি হবে মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চারে বসে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই যে চারটি অপশন মধ্যে কোনটা অমূলদ সংখ্যা। দেখো এটি মূলদ সংখ্যা, আমরা আগেই বলে ফেলেছি, দেখো এখানে কিন্তু আমরা দেখাইছি যে আবৃত দশমিক সংখ্যা হবে, আবৃত দশমিক ভগ্নাংশ হবে মূলদ সংখ্যা, তাহলে এটি মূলদ সংখ্যা, অমূলদ হবে না। 9/16 রুটের মধ্যে দেখো, 9/16 কে যদি বর্গমূল করি আমি, তাহলে 9 কে বর্গমূল করলে 3, আর 16 কে বর্গমূল করলে 4, তাহলে 3/4, তাহলে অবশ্যই এটি একটি মূলদ সংখ্যা, তাহলে এটিও অমূলদ হবে না। এখানে দেখো কিউব রুট 8/27 কিউব রুট, তাই না, তাহলে 8 এরও 1/3 হবে, নিচে 27 এর পরে 1/3 হবে। 8 কে আমরা লিখতে পারি দেখো 2 কিউব, আর 27 কে আমরা লিখতে পারি 3 কিউব। এই 3 3 কাটায় 3 3 কাটা, তাহলে কি থাকতেছে, উপরে 2 নিচে 3, 2/3, তাহলে এটিও একটি মূলদ সংখ্যা। এই যে আমাদের অপশনে ঘতে বলছে 5/√3, দেখো 5 হচ্ছে মূলদ সংখ্যা, √3 হচ্ছে অমূলদ, একটা মূলদ আর একটা অমূলদ যেভাবেই থাক সেটা অমূলদ সংখ্যা, তবে নিঃসন্দেহে এটা অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। দেখো এখানে আরেকটা প্যাটার্ন দিয়েছে অমূলদ সংখ্যার, আমাদের কতে যেটা বলছে কিউব রুট 64 ডিভাইডেড বাই রুট 36, রুট 36 কে বর্গমূল করলে 6 পাবো, তাই না, 6 6 36, তার মানে 36 পূর্ণবর্গ সংখ্যা। রুট 60 কিউব রুট 64 একে আমরা লিখতে পারি দেখো 8 কিউব গুণিত 1/কিউব, 1/কিউব মানে কি, কিউব রুট কে 1/কিউব লেখা যায়, আর সরি এখানে কিউব রুটটা 4 কিউব, মানে 64 কে লেখা যায় 4 গুণিত 4 গুণিত 4, দেখো 4 4 16, 4 16 64, তাহলে একে লেখা যায় 4 কিউব। তাহলে এই যে কিউব কিউব কাটা যাচ্ছে, তাহলে কি থাকে 4/6, তাহলে এটা অবশ্যই একটি মূলদ সংখ্যা, তাহলে আমাদের চাইছে অমূলদ সংখ্যা, এটা হবে না। 32/64, দেখি আমরা এটাকে, তাহলে দুইটি আছে 32/64, ওকে, আমরা যদি একই রুটের মধ্যে নিয়ে আসি, তাহলে 32 দেখে রাখলে 32 কে 32, 32 দুগুণী 64, মানে 1 এর রুট আছে, 1 এর রুট করলে 1, আর 2 রুটটা করা যাচ্ছে না, তাই না, এটি একটি অমূলদ সংখ্যা, একটা মূলদ একটা অমূলদ, অমূলদ, তাহলে এটা এই যে অমূলদ সংখ্যা চাইছে, তাহলে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত অমূলদ সংখ্যা। এটা কেন মূলদ হলো, 81, 81 মানে হচ্ছে, একে যদি বর্গমূল করো তাহলে পাবো 9, 9 গুণিত 9, 9 9 81, 625, একে বর্গমূল করলে পাবো 25। ওকে, তাহলে এই দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা পাচ্ছি আমি, তাহলে এটা একটি মূলদ সংখ্যা। এটাকে এই যে আমরা একটু আগেই দেখলাম যে কিউব রুট 8 এবং কিউব রুট 27, একে যদি ঘনমূল করি 8 কে, তাহলে পাবো 2, আর যদি 27 কে ঘনমূল করি তাহলে পাবো 3, তাহলে 2/3, তাহলে এটাও একটি মূলদ সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এইগুলো কেন হচ্ছে না এবং এটি কেন অমূলদ সংখ্যা হয়েছে। তারপরে আমরা দেখি 6 বসে 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, এর বর্গমূল করলে কত পাবো আমি, সেটা আমাদের ক্যালকুলেটর ছাড়া আমি করে ফেলতে পারবো। কিভাবে পারবো, দেখো সবসময় থাকে জোড়ায় জোড়ায়, এই জোড়া তার মানে যতগুলা, এখানে যতগুলা সংখ্যা থাকবে তার অর্ধেক হবে বর্গমূল করলে। আমি আবার বলি, এখানে যতগুলা সংখ্যা থাকবে তার অর্ধেক হবে বর্গমূল করলে। তাহলে এখানে সংখ্যা আছে করে 1টা 2টা 3টা 4টা, তাহলে বর্গমূল করলে আমি দশমিকের পরে কয়টা পাবো, দশমিকের পরে 4টা সংখ্যা ছিল, দশমিকের পরে পাবো 2টা, সেই 2টা কি কি পাবো, দেখো কি কি আছে, শূন্য আছে 1 জোড়া, শূন্য আছে 2টা,
এই দুইটা থেকে একটা শূন্য পাবো আমি, পেয়ে গেলাম। এরপরে আর এক জোড়া সংখ্যা আছে 25, 25কে বর্গমূল করো, কত পাবো 5, এই যে পেয়ে গেলাম 5। আশা করি বুঝতে পেরেছো যে এর বর্গমূল করলে কত পাওয়া যায়। দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য থেকে একটা শূন্য পাবো, আর এক জোড়া সংখ্যা ছিল 25, 25কে বর্গমূল করছি হবে 5। তাহলে দেখো এখানে দশমিকের পরে 4টা সংখ্যা ছিল, আমি তার অর্ধেক সংখ্যা পেয়েছি দশমিকের পরে, দুইটা সংখ্যা। এখন 0,5 কোন ধরনের, 0.05 কোন ধরনের সংখ্যা? এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা, এবং এটা দেখো মূলদ সংখ্যা। দ্বিতীয় হচ্ছে এরপরে কি আর কোনো সংখ্যা আছে ডট ডট দেওয়ার দরকার আছে? নাই, কারণ এখানে শেষ। তাহলে এটা একটা সসীম দশমিক সংখ্যা। ওকে, এরপরে কি দেখো তো পৌনঃপুনিক দেওয়ার দরকার আছে? নাই। তাহলে এটি সীমাবদ্ধ দশমিক সংখ্যা, তার মানে সসীম, শেষ হয়ে গেছে, তাই না? সসীম দশমিক সংখ্যা। তাহলে আমাদের প্রথম বলছে আবৃত দশমিক, হবে না, কারণ এর উপরে তো একই সংখ্যা বারবার আসেনি যে আমি আবৃত করব। অনাবৃত অসীম দশমিক, এটা অনাবৃত ঠিক আছে, কিন্তু অসীম দশমিক তো না, তার মানে এটা তো শেষ নেই এরকম সংখ্যা তো না, তাহলে এটাও হবে না। আমাদের গতে বলছে কি অসীম দশমিক, এটা কি অসীম সংখ্যা? না, তাহলে এটাও হচ্ছে না। আমাদের ঘতে বলছে কি সসীম দশমিক, তার মানে সীমাবদ্ধ সংখ্যা এটা। ওকে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, তারপরে আমাদের সাথে যে অঙ্কটি দিয়েছে বলছে 0.9997 ডট 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 ডট, এই সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? এর 3 দশমিক স্থান পর্যন্ত যদি মান বের করি তাহলে কি হয় দেখো, আমরা এখানে দশমিকের পরে 5টা আছে বা আরো অনেক সংখ্যা আছে, আমাদের বলছে দশমিকের পরে 3টি সংখ্যা নিতে হবে। 3টি সংখ্যা নেওয়ার ক্ষেত্রে এই 3টি নিব, এই 3টি সংখ্যা যখন নিব তখন আমাদের চতুর্থ সংখ্যার দিকে খেয়াল রাখতে হবে। চতুর্থ সংখ্যা যদি 5 বা 5-এর চেয়ে বেশি হয় তাহলে এক সংখ্যা 1 হচ্ছে এর সাথে যোগ হয়ে যায়। আমি কি বলছি আবার বলি, সেটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে আমার, তাহলে আমার খেয়াল রাখতে হবে এর পরের সংখ্যা, তার মানে দশমিকের পরে চতুর্থ সংখ্যাটি কি আছে। এই চতুর্থ সংখ্যা যদি 5 বা 5-এর চেয়ে বেশি হয় তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ হয়। তাহলে দেখো এখানে চতুর্থ সংখ্যা আছে 7, তার মানে 5-এর চেয়ে বেশি, তাহলে এর সাথে হবে 1 যোগ। তাহলে দেখো 9-এর সাথে 1 যোগ করলে কি হয়, 9 আর 10, 10-এর 0, হাতে কত থাকে 1, ওই একেবারে 9-এর সাথে যোগ হবে। 9 আর 10, 10-এর 0, হাতে থাকে 1, ওই একেবারে 9-এর সাথে যোগ হবে, তো 9 আর 10, 10-এর 0, হাতে থাকে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1। এখন কথা হচ্ছে দশমিক কোথায় দিব। দেখো তো আমার দশমিকের পরে 3টা সংখ্যা বের করতে বলছে, 3টা শূন্য পাইছি, এই যে তার আগে হবে দশমিক, কারণ দশমিকের পরে 3টা সংখ্যা। তাহলে আমি মোট সংখ্যাটি কি পেলাম দেখো তো 1, কোথায় আছে, এটা আছে দশমিক 9, হবে না, হবে না, এই দেখো গতে আমি অ্যান্সার পেয়ে গেলাম। আর ঘ হচ্ছে না, কারণ এটা বলছে দশমিক 100, তার মানে দশমিকের আগে 1 হবে, পরে নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো মানটা কিভাবে বের করলাম। ওকে, এখন আমরা দেখি 8 নম্বর অঙ্কটি কি বলছে, নিচের কোনটি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ? পৌনঃপুনিক এবং বিশুদ্ধ পৌনঃপুনিক পার্থক্যটা কি? আমি একটা পার্থক্য দিয়ে তোমাদের বোঝাই। ধরো একটা সংখ্যা আছে 1.2345, ধরো আরেকটা সংখ্যা আছে 1.23, এই দুইটাই দেখো আবৃত দশমিক ভগ্নাংশ, দুইটাই দুইটাই এই যে আবৃত করা গেছে, তাই না, পৌনঃপুনিক দিয়ে। পার্থক্য কি দুইটার মধ্যে? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমটাই দেখো এই আবৃত দশমিক যে ভগ্নাংশ, তার মানে পৌনঃপুনিক সংখ্যার আগেও সংখ্যা এসেছে। আর দ্বিতীয়টাই দেখো পৌনঃপুনিক সংখ্যার আগে দশমিকের পরে কোনো সংখ্যা আসেনি। তাহলে দশমিকের পরে যদি পৌনঃপুনিক ছাড়া আর কোনো সংখ্যা না থাকে, দশমিকের পরে পৌনঃপুনিক সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা না থাকে, তাহলে সেটা পিওর পৌনঃপুনিক সংখ্যা, বিশুদ্ধ পৌনঃপুনিক সংখ্যা। তার মানে এখানে পৌনঃপুনিক সংখ্যা ছাড়া দেখো দশমিকের পরে আর কোনো সংখ্যা নাই, তাহলে এটা বিশুদ্ধ পৌনঃপুনিক। আর এটা দেখো বিশুদ্ধ পৌনঃপুনিক নয়, কারণ দশমিকের পরে পৌনঃপুনিক সংখ্যাও আছে, পৌনঃপুনিক ছাড়া অন্য সংখ্যাও আছে, এটা বিশুদ্ধ নয়। তাহলে এই যে 4টা অপশন আমাদের দিয়েছে, এই 4টা অপশনের মধ্যে দেখো তো এরকম কোন সংখ্যাটি আছে, দেখো শুধু আছে খ, কারণ কতে দেখো পৌনঃপুনিক দুইটা সংখ্যার আগে আরো দুইটা সংখ্যা নরমালি আছে, গতে দেখো 3টা সংখ্যা পৌনঃপুনিক তার আগে নরমাল সংখ্যাও আছে, ঘতেও দেখো দুইটা সংখ্যা পৌনঃপুনিক তার আগে আরো দুইটা সংখ্যা আছে, কিন্তু খতে দেখো দশমিকের পরে শুধু পৌনঃপুনিক সংখ্যাই আছে, আর কোনো সংখ্যা নাই।
তাহলে বিশুদ্ধ পৌনঃপুনিক হবে অপশন খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকে এই পর্যন্তই। এমসিকিউ এর আরেকটা ক্লাস থাকবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী দিন। তো ক্লাসটা দেখার অগ্রিম শুভকামনা সবাইকে। আল্লাহ হাফেজ।